আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদেরকে মাঝে আরো একটা নতুন ব্লগে। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিকালবেলা চলে আসছি রান্নাঘরে। আজকে আমি মাংস পিঠা বানাবো। মুরগির মাংস দিয়ে আজকে পিঠা বানাবো। তো ওইটা বানানোর জন্য এইজন্য আমি তাড়াতাড়ি রুমে আসছি। আজকে আমি দুপুরে ঘুমাইও নাই। আমার চোখের অবস্থা দেখতে পারতেছেন অনেক ক্লান্ত, ক্লান্ত মনে হচ্ছে। দুপুরে ঘুমাই নাই এইজন্য। যেহেতু মাংস পিঠা বানাবো আর এগুলার অনেকগুলা প্রসেস থাকে, তো এগুলো অনেক সময় লাগে। একা, একা হাতে যেহেতু কাজ করতে হবে সেহেতু আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি বানানোর জন্য। তো শুরুতে আপনাদের সাথে আমি ভিডিওটা শুরু করলাম। তারপরে এখন আমি সবকিছু রেডি করে রান্না বসাই দিছি। এখানে আমি মাংসটা হাড়ের থেকে মুরগির মাংস পুরা একটা মুরগি আমি নিছি। তারপরে হাড়ের থেকে মুরগিটা ছাড়াইয়া নিছি। শুধু মাংসটা ছোট, ছোট করে কাইটা তারপরে আমি এখানে ভুনা করতেছি মসলা দিয়ে। যেভাবে আমরা মাংস পিঠা দেশে বানাই সেভাবেই মসলা দিয়ে ভুনা করতে হবে। তো এজন্য আমি আগের ইগুলা দেখাই নাই। আমি পরে রান্না-বান্নার অর্ধেক থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ রান্না-বান্না তো সবাই পারে, এত কিছু দেখানোর কিছুই নাই। তো এখানে আমার একটু লবণ প্রয়োজন ছিল, এজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপর আরেকটু রান্না করে নিব। পানি যেহেতু একটু, একটু আছে তো আমি একটু পানিটা আরেকটু শুকায় নিব যাতে করে পানিটা একদম শুকায়া যায়। মাংস রান্নাটা তো শেষ করলাম। এখন আমি পিঠা বানাবো। তো এখানে আমি একটা বড় একটা সেনিয়ার মধ্যে এখানে অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল দিয়ে একটা টিস্যু দিয়ে আমি ভালো করে চারপাশে একদম সুন্দর করে মুছে, মুছে ব্রাশ করে দিচ্ছি। তারপরে এখানে আমি পিঠা বানায়, বানায় একবারে একটা, একটা করে সাজায় দিব। আর এই সেনিয়ার ভিতরে যদি বেশি তেল পড়ে তাহলে পিঠা কিন্তু লাইগা যাবে। এজন্য এখানে হালকা পরিমাণে তেল দিতে হয়, বেশি তেল দিতে হয় না। এজন্য হালকা পরিমাণে তেল দিয়া টিস্যু দিয়ে আমি মুছা দিতেছি। প্রথমে রান্নাঘরে এসে আমি আগে আটাটা মথে রাখছি। আর আটা আমি এখানে বেকিং পাউডার তারপরে আ একটু দুধের গুঁড়া, ময়দা, তারপরে হচ্ছে এগুলা সবকিছু দিয়ে তেল দিয়ে মাখাইয়া রাইখা দিছিলাম। ০.৫ ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে বানাবো। আরেকটু ভালো করে মথে নিতেছি। অনেকে আছে আটা মাখার সময় অনেক বেশি তেল দিয়া ফেলায়। আর বেশি তেল দিলে কিন্তু আটা আরো শক্ত হয়ে যায়। এত বেশি তেল দিতে হয় না। তো ঐরকম করে আমার আটাটা কিন্তু অনেক সুন্দর হইছে মাখা। তো এখানে আমি একটা নিয়া নিছি। এটার মধ্যে আমি ছোট কইরা গোল, গোল কইরা আমি এরকম ডো বানায় নিব। পরিমাণ মতো আপনার যতটুক পরিমাণে পিঠা বানাবেন, যতটুক বড় সেই পরিমাণ মতো আপনি ডো বানায় নিলে আপনার এখানে আন্দাজ মতো নিতে হবে সবকিছু। তো আমি প্রথমে ৩০ টা বানাবো। তো ৩০ টা বানানোর জন্য আমি ১৫টা, ১৫টা করে আমি করে নিচ্ছি যাতে করে আমার ২ টা সেনিয়ার ভিতরে হয়ে যায়। তো ডোগুলা আমি এইভাবে ছোট, ছোট করে লেচি কাইটা নিছি। তারপরে এইভাবে গোল, গোল করেই করে দিচ্ছি হাতের সাহায্যে। মানে একবারে আমি রেডি করে খালি শুধু চাপ দিয়ে, দিয়ে বানাবো। তো আমি এটা বানানোর জন্য আমি একটা চারকোনা একটা সমোসা শেপে একটা মেশিন নিছি। ওইটা দিয়ে আমি বানাবো। হাত দিয়ে ডিজাইন করতে, করতে মনে করেন যে অনেক সময় বেশি লাইগা যায়। এজন্য ওইটা দিয়ে চাপ দিয়ে, দিয়ে বানাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়ায় আছি এজন্য তেমন ভালোও লাগতেছিল না। আটার লেচিগুলো সব কাটা শেষ। এখন আমি গোল, গোল করে রুটি বানায় নিব। এটা কিন্তু আমাদের দেশে চাউলের গুঁড়া দিয়ে বানায়। আর এখানে কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি। ওরা কিন্তু চাউলের গুঁড়া এগুলা বুঝে না। ওরা শুধু আটা দিয়ে সবকিছু খায়। তো এইভাবে রুটিগুলা আমি গোল, গোল করে অনেকগুলা বানায় নিব। মানে আমি প্রত্যেকটা কাজ মানে অনেকগুলা বানায় নিচ্ছি যাতে করে এক কাজ একটা করে বানাবো, একটা করে রাখবো। এভাবে দেরি হয়। এজন্য একসাথে অনেকগুলা করে বানায় নিচ্ছি। তারপরে খালি সমোসা সমোসা নাকি ভুলে যাচ্ছি। আচ্ছা যাই হোক তারপরে আমি পিঠাগুলা বানায় নিব। সবগুলা রুটি আমার বানানো শেষ। এখন আমি এটাকে করব, পিঠা বানাবো। তো প্রথমে আমি হাত দিয়ে ডিজাইন করতে চাইছিলাম। কিন্তু হাত দিয়ে ডিজাইন করলে এই পিঠাগুলো অনেক ছোট, ছোট হয়ে যায়। আর ওরা এত ছোট, ছোট পিঠা ওদের মনে করেন যে ৫ পিস কইরা হবে না, লাগবে আরো বেশি। তো এত সময় পরে এগুলা বানাবে কে? এজন্য আমি চাচ্ছিলাম যে বড়, বড় কইরা বানাই যাতে করে একেকজনের ৫ পিস কইরা হইলেই মানে হয়া যায় এজন্য। তো ২ টা এভাবে শেপ করে বানাইছি। পরে মনে হলো যে না এমনি করে বানাবো না। এমনি দেরি হইতাছে আবার সুন্দর হইতাছে না। তো এখানে আবার আমি মেশিনটা নিলাম, নিয়ে এভাবে করে চাপ দিয়া, দিয়া চারপাশে যে বাড়তি আটাগুলা আছে এগুলা আমি এভাবে করে কাইটা নিতাছি।
প্রথমে সবকিছু এইভাবে এবার সবগুলা বানাই নিছি। ২ টা সেনি এমনি করে বানাই লইছি। এখন আমি ফোড়নের ভিতরে কিন্তু আগুনও জ্বালাই দিছি। এখন আমি ফোড়নের ভিতরে ২ টা সেনি একলগে দিয়া দিমু। আগে নিচে ভাজমু তারপর উপরে। এখানে তো ফোড়নের ভিতরে দিয়া পুড়ে আর আমাদের দেশে তো ডুবা তেলে ভাজে। আসলে ওরা ডুবা তেলে ভাজা ওইটা পছন্দ করে না। ওরা এভাবেই খায়। তো ভাজার পরে ফাইনাল লুকটা অবশ্যই দেখবেন যে কেমন হইছে। তো নিচের অংশ হয়ে গেছে। এখন আমি ফোড়নের থেকে বাইর করে একটা ডিম গুলাই নিছি। গুলাইয়া তারপরে একটা ব্রাশ দিয়ে উপরে ডিম ব্রাশ করে দিতেছি। এই ডিম ব্রাশ করে দিলে আপনি ওভেনেই ফ্রাই করেন কিংবা ফোড়নেই ফ্রাই করেন, যেখানে ফ্রাই করেন না কেন, তো এভাবে উপরে যদি ডিম ব্রাশ করে দেন তাহলে উপরে কিন্তু অংশটা পুড়ে যায় না আর কালারটা অনেক সুন্দর হয় আর অনেকই হয় দেখতে, অনেক কিন্তু সুন্দর লাগে। তো এইভাবে ডিম ব্রাশ করে দিলে প্রত্যেকটা পিঠার গায়ে এভাবে ডিম ব্রাশ করে দিয়ে আবারও ফোড়নের ভিতরে দিয়ে দিছিলাম। তো এখানে দেখেন আমার এই যে সেনিয়ে পুরাটা কালার চলে আসছে। আরেকটু আমি রাখবো, কেমন যেন সাদা সাদা লাগতেছে, তো আমি আরেকটু কালারের জন্য আরেকটু কিছুক্ষণের জন্য এখানে রেখে দিচ্ছি। তো আমার এক সেনিয়ে হয়ে গেছে উপরে ফ্রাই করা। এখন আমি দ্বিতীয় সেনিয়েটাও দিয়ে দিব এখানে। এটা দিয়েও আমি আরেকটু সময় রাখবো। আসলে এই ফোড়নের ভিতরে দিলে কিন্তু বেশি সময় লাগে না। তো এজন্য হয়তো ২ মিনিটে ফ্রাই হয়ে যায়। ফোড়ন কিন্তু অনেক আগুন জ্বলে, অনেক গরম হয়ে যায়। তাই দেখেন আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হইছে আর এই পিঠাটা কিন্তু খাইতেও কিন্তু অনেক মজা হইছিল। তো আমি নিজে আমার জন্য আমি ২ পিস নিছি। মোট আমি ৩২ টা পিঠা বানাইছি। ওদের জন্য ৩০ টা দিছি আর ২ টা আমি নিছি। কারণ আমি বেশি খাই না। আমার এই ২ টা এরকমই হয়ে যায়, এজন্য আমি বেশি নেই নাই। তো এখানে আমি এক এক করে এইভাবে একটা বক্সের ভিতরে পিঠাগুলা রাখছি। রাইখা তারপরে আমি এখানে উপরে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে এটাকে ঢাইকা দিয়ে রাইখা দিব। এখনো মাগরিবের আজান হয় নাই, আর আধা ঘন্টা বাকি আছে। তো আমার মাগরিবের আগে রান্না বান্না শেষ। এখন আমার আরো অন্যান্য কাজ আছে, সেগুলো করব আমি। তো এই রান্নাঘরের কাজগুলো শেষ করে প্রবাসী কিংবা দেশে যারা থাকেন তারা এই পিঠা কে বানান অবশ্যই বলবেন। আর আমি তো মাঝে মাঝেই বানাই এই পিঠা। যখন আমার ম্যাডামের মনে হয় তখনই বলে, আমি এগুলা বানাই আর কি। কিছুদিন পর পরই বানানো হয়। তো এই রমজান মাসে বানাইছিলাম একবার আর এইবার বানাইলাম এই, তারপরে আবার কবে বানাই জানি না। তো আজকে ফুল ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করছি যে কিভাবে আমি A to Z কিন্তু শেয়ার করছি কিভাবে পিঠাটা বানাই। তো এই দেখেন ফাইনাল লুকটা। তো বাইরে রান্নাঘরে কাজ কাম সব শেষ কইরা বাইরে আইলাম। বাইরে উঠানের ভিতরে আইসা অনেকদিন পর একটু লেবু গাছের সামনে দাঁড়াইলাম আর একটু ঝিরিঝিরি বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। বিকেল টাইমে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে আর সকাল টাইমে মনে করেন অনেক গরম থাকে। তো উঠানে দেখেন কেউ ছিল না, শুধু আমি ছিলাম। তো আমি কাপড় চোপড় আয়রন করবো, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে এখানে একটু করে মানে দেখা করে তারপর কাপড় চোপড় আয়রনে যাব। কারণ কাপড় চোপড় অনেকগুলো আয়রন করতে বাকি আছে, এক ঝুড়ি। তো সেগুলো এখন গিয়ে করব। মানে আজকে আমার যেদিন আমার কাজের প্যারা হয় সেদিন তো মনে করেন প্রচুর কাজ থাকে। তো সেই 3:30 থেকে কাজ শুরু করছে এখনো পর্যন্ত। আর এখন কাপড় চোপড় আয়রন করতে গেলে মনে করেন কতক্ষণ সময় লাগবে জানি না, কারণ অনেক বড় একটা ঝুড়ি জাতা কাপড় চোপড় আছে, এগুলো সব আয়রন করতে হবে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি এই যে আমার যে পুড়ে গেছিলো এখানে দাগগুলো এখনো মিশে নাই, তো এগুলো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আর গলার দাগটা একটু বেশি দেখা যাচ্ছে, মুখেরটা মিশে গেছে। আর মুখের দাগ কিন্তু বেশি থাকে না, কারণ আমাদের শরীরের থেকে মুখের মানে কেয়ারটা আমরা বেশি করি। তো আজকের ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।